मोहब्बत से नहीं वाकिफ बहुत अनजान लगती हो हमें मिलना जरूरी है हकीकत ना समझती हो। হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি চলে এসেছি জিমিনের বার্থডে স্পেশাল ওয়ান শট নিয়ে। যদিও আমি জানি আমি লেট, বাট ওই যে বাসায় ছিলাম জন্য করে উঠতে পারিনি। সো একটু লেট হলেও আমি আশা করছি তোমাদের ভালো লাগবে স্টোরিটা। আর তোমরা হয়তো অনেকে স্টোরিটা শুনেছো আমার চ্যানেলেই, কিন্তু আমি এটা আবার রিক্রিয়েট করছি, কারণ আগের স্টোরিগুলো আমি আবার রিক্রিয়েট করতে চাই। ওগুলো শুধু শুধু পড়ে আছে, আমার এমনটা মনে হয়। তো যাই হোক, তোমরা যারা দেখছো তারা তো দেখে ফেলছো, যারা দেখোনি তাদের ভালো লাগবে। সো চলো শুরু করি। একটি 5 স্টার রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থেকে নামে কিম তেহিয়ংতে। সে আজ এখানে ব্লাইন্ড ডেটে এসেছে, যদিও তার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, বাট বাবার জন্য আসতে হলো। বাবার বিজনেস পার্টনারের ছেলে, তিনি প্রস্তাবটা দিয়েছিল, না আসলে বাবার বিজনেসের ক্ষতি হতো। তবে বাবা ওনাকে বলে দিয়েছে যদি আমার পছন্দ না হয় বাবা আমাকে জোর করতে পারবে না। আজতে একটি কালো কালারের নেটের ওপরে পাথরের কাজ করা 3 পিস পরেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তে পরীর মতো। আজও তাকে প্রচন্ড সুন্দর লাগছে, যে কেউ এক নজরে ফিদা হয়ে যাবে। একটু সামনে এগোতেই তে দেখতে পেল একটা ছেলে একটা পথ শিশুর সাথে খারাপ ব্যবহার করছে। তার দামি গাড়িটাতে একটু হাত দিয়েছিল জন্য এক সময় বাচ্চাটির হাত মুচড়ে ধরে ধাক্কা দেয়, আর ছেলেটি গিয়ে রাস্তার উপর পড়ে। তে দৌড়ে যায় বাচ্চাটাকে ধরতে। অনেক গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, আর একটি ছেলেও ঠিক একই সময়ে আসে বাচ্চাটাকে বাঁচানোর উদ্দেশ্যে। দুজনেই একসাথে ধরে বাচ্চাটাকে। ছেলেটি বাইক নিয়ে এসেছে, মাথায় হেলমেটটা এখনো খোলেনি, তাই তার মুখও দেখা যাচ্ছে না। তে এদিকে গুরুত্ব না দিয়ে যায় সেই অসভ্য বকাটে ছেলেটার সামনে, আর রেগে মেগে বলে ওঠে, এই যে মিস্টার, একটা দামি গাড়ি আর বাবার টাকা আছে জন্য কি মানুষকে মানুষ মনে করেন না? যদি বাচ্চাটার কিছু হয়ে যেত? এক্সকিউজ মি, আমি বেগম, কারোর কাছে কৈফিয়ত দেই না। আর হ্যাঁ, আপনাদের মতো মিডল ক্লাস ঘরের মেয়েরা আমার আগে পেছে ঘুরে সব সময় টাইম স্পেন্ড করার জন্য। আর সেই আমি কিনা আপনাকে জবাবদিহি করব? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, তাই আমি যা খুশি তাই করতে পারি। তোমার মতো মেয়েকে বেডে নিতেও 1 মিনিটও সময় লাগবে না আমার। কথাটা শেষ হওয়ার সাথে সাথে হেলমেট পরা ছেলেটা একটা পাঞ্চ মারে বেগমকে। তোর এত বড় সাহস ফকিন্নি, তুই আমার গায়ে হাত তুলিস? তোকে এক্ষুনি তোর বাইক সহ ভ্যানিশ করে দিতে পারি আমি। এবার ছেলেটা হেলমেটটা খোলে। বেগমের মুখ আপনা আপনি হা হয়ে গেছে, তার মুখ থেকে একটা শব্দই বের হয়, জিয়ন জাংকুক। জাংকুক বেগমকে ইচ্ছে মতো মারছে, যে জাংকুক কিনা কোনো মেয়ের দিকে তাকায় না অব্দি। সে আজ কোনো মেয়েকে দেখে হার্টবিট মিস করেছে, আর সেই মেয়েটাকে এতগুলো বাজে কথা শোনালো এই কুত্তার বাচ্চা। কথাটা ভাবতেই জাংকুকের ইচ্ছে করছে ওকে মেরেই ফেলতে। জাংকুকের বন্ধু সুগা এবং ইয়নহু এসে থামায় জাংকুককে। বাচ্চাটা পড়ে গিয়ে মাথা কেটে গেছে, এটা দেখে তে জাংকুককে বলে বাচ্চাটাকে ওর গাড়িতে উঠাতে হসপিটালে নিয়ে যাবে। ইয়নহু আর সুগা কিছু বলতেই যাবে, তার আগেই জাংকুক ইশারা করে থামিয়ে দেয়, আর বাচ্চাটাকে কোলে তুলে তের গাড়িতে গিয়ে বসে। তে এবার বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। মিস্টার বেগম, আমি কিম তেহিয়ং, কিম নামজুনের মেয়ে। নিশ্চয়ই আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন। বেগম তো আরেক দফা অবাক। সে ভেবেছিল এত রিচ বাবার মেয়ে ছোট ছোট ড্রেস পরে স্টাইলিশ ভাবে আসবে, কিন্তু এটা কি হলো? তে বেগমকে রিজেক্ট করে এবং গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলছে হসপিটালের উদ্দেশ্যে। তে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, আমি কিম তে, আপনি? জাংকুক, আপনি অনেক ভালো মনের মানুষ। এত বড় লোক বাবার মেয়ে হয়েও আপনি বাচ্চাটার জন্য ছুটে এসেছেন। হ্যালো মিস্টার, আমার বাবা মা আমাকে এরকম শিক্ষা দেয়নি। আমাদের কাছে আমরা সবাই মানুষ, জানেন? আমাদের 2টো মেয়ে আছে। আমরা যখন খাবার খাই তাদের সাথে নিয়ে খাই, আমাদের কাছে তারাও আমাদের ফ্যামিলি। আমি ছোট থেকে বাবা মার কাছ থেকে এটাই জেনে এসেছি। আর জানেন তো, যাকে আমার অনেক বেশি ভালো লাগে তার মাথা আমি কথা বলে বলে নষ্ট করে দিই। যেমন ধরেন আপনি। আমার আপনাকে অনেক ভালো লেগেছে,
ক্রাশ খেয়েছি বলতে পারেন। আসলে টাকা দিয়ে কি হয় বলুন? যদি ওই বেগমের মতো মনুষ্যত্বটাই না থাকলো। এই যে দেখুন, আপনি মিডল ক্লাস হয়েও কেমন ছুটে আসলেন বাচ্চাটার হেল্প করতে, আবার আমারও হেল্প করে দিলেন। মিডল ক্লাস বলে যদি আমি আপনাকে ঘৃণা করতাম, তাহলে ওই বেগুন ভর্তার থেকে আরো অনেক বাজে কথা শুনতে হতো আমায়। এক মিনিট, আপনি হয়তো ভাবছেন আমি কিভাবে জানলাম আপনি মিডল ক্লাস, তাই তো? আসলে দেখুন, আপনার ড্রেস আপ দেখে মনে হচ্ছে আপনি অনেক রিচ, আবার আপনি এসেছেন বাইক নিয়ে। এইভাবে মিডল ক্লাস মানুষদেরকে চেনা যায়। আমি এটা ইউটিউব থেকে শিখেছি। জাংকুক পানির বোতল এগিয়ে দেয় তের দিকে। আপনি নিশ্চয়ই হাঁপিয়ে গেছেন, পানিটা খান প্লিজ। আরে না না, আমি হাঁপাইনি, পানিটা বরং আপনি খান আর ওই পিচ্চিটাকে খাওয়ান। আমার কথা শুনতে শুনতে হয়তো আপনারাই হাঁপিয়ে গেছেন। কথাটা বলে তে একটা মিষ্টি হাসি দেয়। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে, আবার মুগ্ধও হচ্ছে। তের হাসি দেখে যেন মনে হচ্ছে একটা পরী। তখনই ড্রাইভার এসে বলে তারা হসপিটালে চলে এসেছে। এবার ওরা দুজনে বাচ্চাটাকে ভেতরে নিয়ে যায় এবং ট্রিটমেন্ট করায়। তারা ট্রিটমেন্ট শেষে বাচ্চাটাকে তার বাসায় দেবার জন্য গাড়িতে ওঠে। জাংকুকের বন্ধুরাও তো ওখানেই আছে। বাচ্চাটা রেস্টুরেন্টের পাশে ফুটপাতে থাকে। তে যখন গাড়িতে এসে বসে, বাচ্চাটার জন্য আইসক্রিম আর ঔষধ নিয়ে আসে। জাংকুক যত দেখছে ততই অবাক হচ্ছে এই মেয়েটাকে। আচ্ছা তে, রেস্টুরেন্টে কেন এসেছিলেন? না মানে একা তো, ফ্রেন্ড নেই সাথে, তাই বলছিলাম। আপনি অনেক ইন্টেলিজেন্ট, আপনি যেমন ভেবেছেন তেমন কিছু। আসলে আমি একটা ব্লাইন্ড ডেটে এসেছিলাম, তাও আবার কার সাথে জানেন? ওই বেগমের সাথে। ও মনে হয় ভেবেছিল আমিও তার মতো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান, তাই বুঝতে পারিনি। আপনি জানতেন না বেগম এরকম? না মানে মনে হচ্ছে আপনি এরকম ছেলে পছন্দ করেন না, আবার দেখি ডেটেও চলে এসেছেন। জাংকুক একটু রাগি লুকে কথাটা বললেও তে স্বভাবসুলভ মিষ্টি হেসে বলে, শুধু আমি না, আমার বাবাও জানতেন, তাই তো আমায় না জানিয়ে 3টা গার্ড পাঠিয়েছে। কি হয়েছে বলুন তো? আমার বাবা জেকে গ্রুপের সাথে কাজ করতে চায়, শহরের নাম্বার 1 কোম্পানি ওটা। আর ওই জেকে গ্রুপের সাথে কাজ বাবা তখনই করতে পারবে যখন বেগমের বাবার সাথে ডিলটা ফাইনাল হবে। বাট ওই বেগুনের বাবা এই ডেটের কথা বলেছে, তাই তো বাধ্য হয়ে আসলাম। তবে কি জানেন তো, ওই বেগুন আমার হাতেও যদি টাচ করতো না, আমার বাবার গার্ডগুলো তার ভর্তা বানিয়ে দিত, ঠিক যেমন আপনি করেছেন। দুজনার কথার মাঝে তারা গন্তব্যস্থানে চলে আসে। জাংকুক বাচ্চাটাকে সাথে করে নিয়ে নেমে আসে। তারপরে তের পাশে জানালার কাছে গিয়ে মুখটা নিচু করে ডেভিল স্মাইল দিয়ে বলে, এই যে মিস বকবক, একটা মিডল ক্লাস ছেলেকে এত কিছু বলে দিলেন। আপনার ভয় করছে না যদি আপনার বাবার সম্পত্তি নিয়ে নিই? আমার বাবার সবচেয়ে বড় সম্পত্তি আমি, আর আমি আপনার হতে চাই। তাহলে অন্য সম্পত্তি আর আপনি কি নেবেন বলুন তো? আমি শুধু ক্রাশ খাইনি, আপনার উপর লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, তাই আপনাকেই বাবার জামাই বানাবো, বুঝলেন? ডেস্টিনি বলে একটা কথা আছে, যদি 1 মাসের মধ্যে আমাদের আবারও দেখা হয় তবে কিন্তু বাবার জামাই বানানো ফাইনাল। বাই। গাড়িটা চলে গেল। জাংকুকের মুখে একটা মিষ্টি হাসি, কিন্তু তার পাশেই দুটো মানুষ অবাক হয়ে হা করে তাকিয়ে আছে, যেন এক্ষুনি তাদের মুখের ভেতরে 4-5টা মশা মাছি টুপ করে ঢুকে যাবে। জাংকুক, তুই ঠিক আছিস তো? না মানে যেই ছেলে মেয়েদের সহ্য করতে পারে না জন্য অফিসে কোনো মেয়ে স্টাফ রাখেনি, মেয়ে ক্লায়েন্টদের দিকে ঠিকমতো তাকিয়ে কথা বলে না, এমনকি ক্লায়েন্ট মেয়ে হলে ডিল ক্যান্সেল করে দেয়, সেই জাংকুক তুই? তখন ওই মেয়েটা তোকে হুকুম করলো, তুই চুপচাপ মেনে নিলি, আমাদেরও কিচ্ছু বলতে দিলি না। ওইগুলো বাদ দে, হসপিটালে গিয়ে কি মেয়েটা জাংকুককে চেঞ্জ করে নিয়ে আসলো? তুই লক্ষ্য করেছিস? ও নিজে থেকে গিয়ে মেয়েটার সাথে কথা বললো, আবার কি সব উদ্ভট নামে ডাকলো, শুনলি? মিস বকবক। এই জীবনে এরকম কোনো কথা বলেছে বলে আমার মনে পড়ছে না। তোর মনে পড়ে? শাট আপ, কি শুরু করলি তোরা? ফিলিংসটা বোঝ আমার, লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে ইয়ার। আর আমি মিস বকবক কি সাধে বললাম? আমার জীবনে আমি দেখিনি কেউ এত কথা বলতে পারে। তুই জানবি কিভাবে? কাজের বাইরে আর কিছু জানিস তুই? আচ্ছা শোন, ওই বেগমকে হসপিটালে ভর্তি করে দিয়েছি, এখন কি ওর বাবার? না সুগা, তাহলে এর প্রভাব তের উপর পড়বে, আমি এটা চাই না। ইয়নহু, তের উপর নজর রাখার ব্যবস্থা কর। বেগম ছেলেটা সুবিধার না, সুস্থ হলে তের উপর রিভেঞ্জ নিতে পারে। ওকে বস, বাট
এই তেটাকে যদি একটু বলতেন। মিস্টার ইয়নহু আপনার বসের হবু ওয়াইফ, তাই স্যালারি বাঁচাতে চাইলে কাজে লেগে পড়ুন। হোয়াট দ্য ফাউল কথা জাঙ্কুক, তোর বিয়ে ঠিক হয়ে গেল আর আমাদের জানালি না অবধি। এই আমরা তোর বেস্ট ফ্রেন্ড, তাও আবার নেংটা। কথাটা শেষ করতে পারলো না সুগা। মিস্টার সুগা, আপনিও যদি আপনার স্যালারি বাঁচাতে চান তাহলে কিম কোম্পানির সাথে আমাদের ডিল করার ব্যবস্থা করুন। আর এখন আর খাওয়া লাগবে না, সবাই অফিসে চলুন। আর হ্যাঁ, এ হলো একটু আগের সেই মেয়েটা, বুঝলেন? দুজনে একসাথে বলে ওঠে, ইয়েস বস। আসলে জাংকুক হলো জেকে গ্রুপের মালিক। আজকে অফিস আওয়ারের আগে সুগা ওদের ট্রিট দিতে চেয়েছিল, তাই তারা রেস্টুরেন্টে এসেছিল। ওরা তিনজন বেস্ট ফ্রেন্ড সেই নেংটা কাল থেকে। ওদের আরো একটা পরিচয় আছে, সুগা জাংকুকের অ্যাসিস্ট্যান্ট এবং ইয়নহু ম্যানেজার। তিনজনেরই বাইক খুব পছন্দের, কিন্তু সবসময় অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় গাড়ি নিয়ে চলাচল করতে হয়। আজ যেহেতু কোনো অফিসিয়াল কাজে আসেনি ওরা, তাই তিনজন বাইক নিয়ে এসেছিল। পেছনে অবশ্য ওদের গার্ড ছিল। অফিসে এসেই তিনজন ফর্মাল গেট আপ করে নেয়। ইয়নহু গার্ডদের তের সব ডিটেলস দিয়ে দেয় এবং ওর খেয়াল রাখতে বলে। সুগাও কিম কোম্পানির ফাইল নিয়ে হাজির করেছে জাংকুকের সামনে, কারণ তারা জানে যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন অফিসে জাংকুক একটা খারস আর রুড বস। অন্যদিকে তে বাসায় ঢুকে হাসি মুখে দেখে বাবা সোফায় বসে ল্যাপটপে কাজ করছে মনোযোগ দিয়ে, তাই সে গিয়ে মাকে জড়িয়ে ধরে বসে পড়ে আর বলতে শুরু করে, বাবাই আমার ছেলেটাকে অনেক ভালো লেগেছে আর আমি ওকেই বিয়ে করব। মেয়ের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায় আরেম। কি বলছো মামুনি? ছেলেটা ভালো না, ওকে তোমার কিভাবে ভালো লাগতে পারে? তোমাকে এমন বাজে রুচিতে বড় করি নাই আমরা। বগম তার বাবার বিগড়ে যাওয়া সন্তান, এই বিষয়ে আগেই সচেতন করেছে আমি তোমাইতে। উফ বাবা, আমি কখন বললাম যে ওই বেগুনকে আমার ভালো লেগেছে? ও তো এখন ভর্তা হয়ে হসপিটালে পড়ে আছে। হোয়াট? ও কি তোমাকে ব্যাড টাচ করেছে মামুনি? এবার জিনও ঘাবড়ে যায়। গার্ডরা কোথায়? ওকে জ্যান্ত ছেড়েছি কেন তারা? রিল্যাক্স বাবা, তেমন কিছু না। বকুম একটা পথ শিশুর সাথে মিসবিহেভ করছিল, তার গাড়িতে হাত দিয়েছে জন্য। আমি বারণ করতে আমার ড্রেস আপ দেখে মিডল ক্লাস বলে কিছু বাজে কথা বলে। তখনই পাশের একটা বাইকার ছেলে তাকে বেনে ভর্তা বানিয়ে দিয়েছে। আর আমি ওই ছেলেটার কথাই বলছিলাম বাবা, ক্রাশ খেয়েছি আমি। ও মা, তুমি তো জানো আমি বাইক আর বাইকার কত পছন্দ করি, তার উপর ছেলেটা মাশাআল্লাহ, আমি প্রেমে পড়ে গেছি আম্মু। কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল তে। আরেম আর জিন অবাক হয়ে তাকিয়ে আছে মেয়ের সোজা সাপটা স্বীকারোক্তি শুনে। তবে তারা জানে তাদের মেয়ে কেমন, তাই তো আরেম আর কোনো কথা বাড়ায় না, নিজের কাজে মনোযোগ দেয়। জেকে গ্রুপের সাথে প্রেজেন্টেশনের ফাইল রেডি করছে সে। তে তো ফ্রেশ হয়ে তার দুই প্রাণের বেস্টকে ফোন করেছে আর সব কথা খুলে বলে। সে খুব এক্সাইটেড, আবার একটু ভয়ও হচ্ছে তার। ওদের ডেস্টিনি কি দেখা করাবে ওদের, এটা ভেবে। তার দুই ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়েছে, সব ঠিক হয়ে যাবে। জিমিন আর লিসা, তের বেস্ট ফ্রেন্ড। এই তে, তোরও হিল্লে হয়ে যাচ্ছে। আর ওই জিমিন শাকচুন্নির তো বিয়েই ঠিক হয়ে গেল, আমার কি বিয়ে হবে না? বিয়ে তো দূরের কথা, আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ডও হলো না বলেই নেকা কান্না শুরু করে লিসা। লিসা রে, বুকে আই বনু, ভালো কথা মনে করিয়ে দিলি। এই জিমিন, ট্রিট দিবি না? তোর বিয়ে ঠিক হলো। আসলে আমার জামাইটা না একটু ব্যস্ত, তাই আসতে পারবে না রে এখন। ও ফ্রি হলে তোদের সাথে দেখা করাবো, আর তখন ট্রিটটাও দিয়ে দিব। তোর জামাই দেখে আমরা কি করব? বিয়ের দিন দেখে নেব। তুই কাল ট্রিট দিবি, এটা শেষ কথা। হ্যাঁ, এটাই ফাইনাল। কাল তুই আমাদেরকে খাওয়াবি তো খাওয়াবি। ওকে ঠিক আছে ভুক্ষারের দল, কালকে তোদের রেস্টুরেন্টে নিয়ে যাব, রেডি হয়ে থাকিস বলেই ফোনটা কেটে দিল জিমিন। দিন রাত চোখের সামনে জাংকুক ঘুরঘুর করছে দের। কবে তার ডেস্টিনি আবার দেখা করাবে ওদের, এটা ভেবেই পেরেশান্তে। আদৌ কি তাদের আর দেখা হবে? পরের দিন বিকেলে রেডি সেডি হয়ে তিনজন চলে যায় রেস্টুরেন্টে খাবার জন্য। হঠাৎ তের নজর যায় ঠিক তাদের বরাবর বসে থাকা একটা ছেলের দিকে। সে ভাবতে থাকে, এটা ওই জাংকুকের ফ্রেন্ড না? খাওয়া বন্ধ করে দাঁড়িয়ে পড়ে তে। কি হলো তে, দাঁড়িয়ে পড়লি কেন? ওই কর্নারে বসে ছেলেটাকে দেখ লিসা। ওয়াও, অনেক সুন্দর ছেলেটাতে। আমিও মনে হয় তোর মতো ক্রাশ খাইলাম রে।
এবার আবার এটা বলিস না, ওটাই তোর লাভ এট ফার্স্ট সাইট। ওদের দুজনের চোখ ফলো করে জিমিনও ওদের দিকে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, ইয়নহু ভাইয়া? আরে না না, ও না, ওর বন্ধু। চল গিয়ে দেখি ডিস্টেনি কি করলো আমার সাথে। দে আগে খাবার শেষ কর না, খাবার ফেলে যেতে নেই। আন্টি তোকে বলেনি কখনো? তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো? আমি খাবার শেষ করি আর ওরা চলে যাক, তাই না? তুই খা খাবার, আমার ভাগেরটাও তুই খা, আমি গেলাম। বলে হাঁটা ধরে ইয়নহুদের টেবিলের উদ্দেশ্যে, সাথে লিসাও যায়। তাই জিমিন আর বসে থাকে না, সেও এগোয়। তিনজনে গিয়ে দাঁড়ায় টেবিলের সামনে। এতক্ষণে ইয়নহু তাদের লক্ষ্য করলো। ওর চোখ তো ছানা ভরা। জিমিন আর তে একসাথে, আর পাশের মেয়েটা তো মাশাআল্লাহ অনেক কিউট। ইয়নহুকে হা করে তাকিয়ে থাকতে দেখে জাংকুক আর সুগা পাশে তাকায়। এবার তো ওদের দুজনের অবস্থাও ইয়নহুর মতো। মিস বকবক, আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে ফলো করছেন আপনার ফ্রেন্ডের সাহায্যে? বলেছিলাম না ডিস্টিনি চাইলে আমাদের আবার দেখা হবে। দেখুন হয়েও গেল। আর আমি আপনাকে ফলো কেন করব? আমি ডিস্টিনি বিশ্বাস করি মিস্টার, বুঝলেন? আর আমার ফ্রেন্ডই বা আপনাকে চিনবে কিভাবে? ওইসব বাদ দেন। কথা ছিল 1 মাসের মধ্যে দেখা হলে বাবার জামাই বানানো ফাইনাল। এখন অন্তত ফোন নাম্বারটা তো দিন। জাংকুক মনে মনে ভাবছে এখন সে কি করবে। সামনে তার বোন দাঁড়িয়ে, আর এই মেয়ে তার নাম্বার যাচ্ছে। কি করবে সে? প্লিজ ভাইয়া নাম্বারটা দিয়ে দিন, না হলে পরে আমাদের কানের পোকা বের করে দিবে এই মেয়ে, আর ওর ডেস্টিনিকে পিটিয়ে হসপিটালে পাঠাবে। এবার সুগা জাংকুকের নাম্বারটা দিয়ে দেয় তেকে। তে তো মহা খুশি। সুগাকে ধন্যবাদ দিয়ে বসে পড়ে জাংকুকের পাশে, আর জিমিনকে বলে সুগার পাশে বসতে, কারণ লিসা নিজ দায়িত্বে ইয়নহুর পাশে বসে পড়েছে। তাই জিমিনও গিয়ে সুগার পাশে বসে। তে তার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয় সবার। একসাথে বসে অনেক গল্প করার পরে ওরা সবাই উঠে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। জিমিন আর সুগা দুজন 2 টেবিলের বিল পে করে দেয়। যাবার সময় আসতেই জাংকুক আর ইয়নহুর মুখ বাংলার 5-এর মতো হয়ে গেছে। দুজনে এতক্ষণে ব্যস্ত ছিল তে আর লিসাকে দেখতে। এখন যেতে ইচ্ছে করছে না তাদের, বাট যেতেই তো হবে। মিস লিসা, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? শিওর, কেন নয়। মহা খুশি হয়ে নাচতে নাচতে ফোন নাম্বারটা দিয়ে দেয় লিসা ইয়নহুকে। সবাই যখন বের হয়ে চলে যাচ্ছিল তখন তে ওয়েটারকে ডাকে আর বলে তাদের টেবিলের খাবারগুলো পার্সেল করে দিতে। তুমি এই খাবারগুলো নিয়ে কি করবে তে? তোমার কি আরো বেশি ক্ষুধা লেগেছে? আসলে ও খাবারগুলো নিয়ে বাইরের পথ শিশুগুলোকে দেবে। ও রেস্টুরেন্টে আসলে ইচ্ছে করে বেশি বেশি খাবার অর্ডার করে আর যাবার সময় পার্সেল নিয়ে নেয়। জাংকুক যেন নতুন নতুন কিছু আবিষ্কার করছে এই মেয়েটার মাঝে প্রতিনিয়ত। বাসায় এসে সোফায় বসে আছে জাংকুক, সুগা, ইয়নহু। জিমিন তাদের সামনে বসে তীক্ষ্ণ নয়নে তাকিয়ে আছে, কিছুই বলছে না। এতদিন তুই তোর ফ্রেন্ডের সাথে দেখা করাসনি কেন? তোর জন্য আমি এখনো সিঙ্গেল। তুই সত্যি আমার ভাই তো? সুগা, তুমিও তো আমাকে বলনি এত কিছু হয়ে গেল। আমার ভাইকে এখন আমি চিনতে পারছি না। তবে সব থেকে বড় ব্যাপার, তোমরা কি জানো তে মনে করে ভাইয়া মিডিল ক্লাস থেকে বিলং করে, সে কারণে ও ভাইয়ার প্রতি এত সিরিয়াস। ও আসলে মনে করে বড় লোকের ছেলে মানে বকাটে হয়। তে মানে তোর ফ্রেন্ড, ওই মিষ্টি মেয়েটা। অবশ্য তোর ফ্রেন্ড দুজনেই অনেক মিষ্টি, অনেক ভালো। বিয়ের প্রস্তাব পাঠাতে বলি তোর বাবাকে। কি বলিস জাংকুক? 1 মিনিট মা, তুমি কিভাবে চিনলে থেকে? তার মানে ও এসেছিল আমাদের বাসায়, আমি কেন দেখিনি? তবে বিয়ের প্রস্তাব পরে মা, আগে কাল ওর বাবার সাথে ডিল আছে। টোপটা তো আগে ফেলে দেখতে হবে, সত্যি লাভ নাকি এটা অ্যাট্রাকশন। জেকে গ্রুপের মিটিং রুমে বসে আছে জেহব, জাংকুক, আরএম, কাই এবং জাংকুকের পাশের সিটে বসে আছে সুগা। কাই মোটেও খুশি না। ও তো কিম কোম্পানির প্রেজেন্টেশনের ফাইল জমাই করেছিল না জাংকুকের কাছে, কারণ কায়ের কোম্পানি থেকে কিম কোম্পানির প্রেজেন্টেশন ভালো ছিল। যদি জমা করতো তাহলে কাই না, ডিলটা কিম কোম্পানি পেত। আর তাই তো সে কিম নামজুনকে বলেছিল আগে তার সাথে ডিল করতে হবে। তাহলে কিভাবে গেল জেকে গ্রুপের কাছে কিম কোম্পানির ফাইল? কাই যা ভেবেছিল তাই হলো। জেকে গ্রুপ কিম কোম্পানির সাথে ডিলটা সাইন করেছে। রেগে ওখান থেকে বেরিয়ে যায় কাই। আরএম সাইন করে দিয়েছে। জেহব সাইন করার আগে বলে ওঠে,
এখন থেকে আমরা একসাথে যখন কাজ করব, চলুন না সম্পর্কটাকে আরেকটু মজবুত করি। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিই, তাহলে দুই কোম্পানিও এক হয়ে যাবে। আরএম মুখে একটা মিষ্টি হাসি এনে বলে, সরি মিস্টার জেহব, আমি আমার কোম্পানির ডিলের জন্য আমার মেয়ের ইচ্ছের বাইরে গিয়ে ওকে বিয়ে দিতে পারবো না। এর জন্য যদি আপনি ডিলটা সাইন নাও করেন, তবুও আমার কোনো আফসোস হবে না। জাংকুক, জেহব ও সুগার মুখে প্রশান্তির ছায়া, যেন তারা তের বাবার থেকে এরকমই একটা উত্তর আশা করেছিল। জাংকুক মুখে গম্ভীর্য টেনে এনে বলে, তাহলে বেগমের সাথে ডেটে কেন পাঠিয়েছিলেন আঙ্কেল? আরএম এবারও হাসি মুখে বলে, আপনি হয়তো ভাবছেন ডিলের জন্য, কিন্তু না, বেগম বলেছিল তে যদি তাকে পছন্দ না করে তাহলে কিচ্ছু বলবে না, আর আমি যদি না পাঠাই তাহলে উঠিয়ে নিয়ে যাবে। তাই পাঠিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার মেয়ে কখনো বেগমকে পছন্দ করবে না, আর সে কারণে আপনাদেরকেও না করেছি। কারণ আমার মেয়ের চোখে বড় লোকের ছেলে মানে স্বার্থবাদী, তারা কাউকে ভালোবাসতে জানে না। সাইন করতে করতে জেহব বলে, মেয়েকে এমন শিক্ষা কেন দিয়েছেন বলুন তো? সব বড় লোকের ছেলে মেয়ে কি খারাপ হয়? তাহলে তো আপনার মেয়েও খারাপ হতো। ওই যে দেখুন সুগা, আমার মেয়ের হবু জামাই, সেও তো বড় লোক বাবার সন্তান। যদি স্বার্থবাদী হতো, নিশ্চয় আমি বা আমার ছেলে ওকে জামাই বানাতাম না। আর আমার ছেলে জাংকুক, ও কি বিগড়ে গেছে? দেখুন না, আমাদের অফিসে একটাও মেয়ে স্টাফ নেই, কারণ আমার ছেলে চায় না। এখন বলুন, সবাই এক কিভাবে হলো? আমি বা আমার ওয়াইফ থেকে এমন শিক্ষা দেইনি। যখন ওর বয়স 12 বছর, তখন আমার বড় মেয়ে আত্মহত্যা করেছিল। তখনও আমি সফল বিজনেসম্যান ছিলাম না, 2 বার লসও খেয়েছিলাম ব্যবসায়। আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার ওয়াইফ আমাকে শক্তি জুগিয়েছিল, আমার পাশে থেকেছে, আমাকে সাহস জাগিয়েছে। আমি আবারও সবটা মাত্র শুরু করছিলাম, তখনই জানতে পারি আমার মেয়ে সানা ব্রাইট নামের একটা ছেলেকে ভালোবাসে। 3 বছরের সম্পর্ক তাদের, কিন্তু এখন এসে আমার মেয়েকে সে ছেড়ে দিয়েছে, কারণ আমার সব শেষ হয়ে গেছে। ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব, তাই তো সানাকে বিয়ে করতে পারবে না সে। সোসাইটিতে তাদের একটা সম্মান আছে, সে তার লেভেলের কাউকে বিয়ে করবে, আর সানাও যেন তার বর্তমান লেভেলের কাউকে খুঁজে নেয়। আমার মেয়েটা অনেক ভেঙে পড়েছিল, মন থেকে ভালোবাসতো সে ব্রাইটকে। আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, আর একদিন সুইসাইড করে। ছোট্টতে চোখের সামনে এই সবগুলো দেখার পর থেকেই তার মনে এরকমের ধারণা সৃষ্টি হয়েছে। তার আপুর মৃত্যুর জন্য সে এটাকে বিশ্বাস করে। 10 বছর পর তে কোনো ছেলের কথা বলেছে আমাদের, বিয়ে করলে তাকেই করবে। তার আগে তার ডেস্টিনির সাথে জুড়তে হবে ছেলেটাকে, কারণ আমার মেয়েটা তার ডেস্টিনি খুব বিশ্বাস করে। কারণ হলো, তার আপুর মৃত্যুর পর সেও অনেক ভেঙে পড়েছিল, কিন্তু যখন দেখলো জিন মানে তার মাকে সামলানো যাচ্ছে না, তখন সে ডেস্টিনি মনে করে তার মাকে এটাই বুঝিয়েছিল, আমাদের ডেস্টিনিতে যেটা আছে সেটা হবেই, আমরা না চাইলেও। তাই তো ছেলেটাকেও সে তার ডেস্টিনির উপরে ছেড়ে দিয়েছে, আর নিজের বিয়েটাকেও। আমি আমার মনের সুখের জন্য আমার মেয়ের সুখ কেড়ে নিতে পারবো না, তাই তো তাকে জোর করতেও পারবো না। এতক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়েছিল সবাই আরেমের দিকে, ঘর ভর্তি দীর্ঘশ্বাস, আরেমের চোখে পানি। জেহব গিয়ে জড়িয়ে ধরে আরেমকে, সান্ত্বনা দেয়। এমন বাবা হওয়া সত্যিই কঠিন। আঙ্কেল, যদি বলি সেই ছেলেটা আমি, তে যার কথা বলেছে, আসলে আমার কাছেও বড় কথা হলো আমরা সবাই মানুষ, তারপরে ধর্ম বা সোসাইটি। আমিও প্রথম কোনো মেয়েকে দেখে থমকে গিয়েছিলাম, বলতে পারেন প্রথম দেখায় প্রেমে পড়েছি। বেগম যেমন ভেবেছিল ও মিডল ক্লাস, আমিও তাই ভেবেছিলাম। তারপরেও ওর প্রতি আমার ফিলিংস একটুও কমেনি, বরং বেগমের কথা শুনে আরো দ্বিগুণ হয়েছিল। তাই তো মেরেছিলাম ওই কুত্তাটাকে। পরে জানতে পারলাম ও আপনার মেয়ে, আর এটাও জানতে পারলাম আমাদের সাথে আপনার ডিলটা ওই কাই আটকে রেখেছে, কারণ আপনাকে যে রুলসটা দেখানো হয়েছিল এমন কোনো রুলস জেকে গ্রুপে নেই। তাই তো আমরাই আপনাকে ইনভাইট করলাম। আঙ্কেল, আমি দেখে ভালোবেসে ফেলেছি। আমি জানি ও আমায় মিডল ক্লাস ভাবে, যদিও এটা ওর নিজস্ব ভাবনা। আমার পরিচয় শুনলে হয়তো আমাকে আর পছন্দ করবে না। তাই তো আঙ্কেল, আমার আপনার হেল্প চাই। আমি ওর মন থেকে এই ভাবনা দূর করতে চাই। সবার ভালোবাসা ভুল হয় না, ওকে বোঝাতে চাই। প্লিজ আঙ্কেল।
জেহব অনুরোধ করে আরএমকে, কারণ তার ছেলেকে প্রথম কোনো মেয়ের জন্য এতটা উতলা হতে দেখেছে সে। যদি তেকে মানাতে পারো আমি রাজি, আমার সমস্যা নেই। তবে আবারও বলছি, আমি আমার মেয়েকে জোর করতে পারবো না। তোমার যদি কোনো সাহায্য লাগে আমি নিশ্চয়ই করব। কেটে গেছে একটা মাস। এখন জাংকুক আর তে ফোনে কথা বলে। দুজন দুজনের প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছে। জাংকুক এখনো বলতে পারেনি তার আসল পরিচয়। এখন তার ভয় হয়, যতদিন যাচ্ছে ততই তেকে বেশি ভালোবেসে ফেলেছে সে। পজেসিভ হয়ে উঠছে তের ওপর। এবার তেকে সবটা বলতে হবে। জাংকুক ভাবে তেকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে আর সবটা বুঝিয়ে বলবে। এই এক মাসে কথার মাধ্যমে তেকে বোঝানোর চেষ্টা করেছে জাংকুক, বাট তে তো বুঝতেই নারাজ। অন কল। তে, আমার না তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, আমরা বিয়ে করব কবে? আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে জান। আচ্ছা শোনো না, লিসা আর ইয়নহো বলছিল ঘুরতে যাবে। সুগাও তার হবু বউকে, মানে আমার বোনকে নিয়ে যাবে। ওদের সাথে চলো না, আমরাও যাই। ওরা বিচে যাবে, তোমার তো বিচ অনেক পছন্দ। প্লিজ জান, আমরা যাই। সত্যি বলছো? ওকে, বাট বাবা হয়তো যেতে দিবে না। আর আমি আর লিসা যাব, জিমিন যাবে না, খারাপ লাগবে। থাক, পরে না হয় যাব, যখন জিমিনেরও বিয়ে হয়ে যাবে। আর বাবা আমাকে গার্ড ছাড়া চলাফেরা করতে দেয় না, দূরে কোথাও তো যেতেও দেয় না। তাই আমি শিওর বাবা যেতে দিবে না। বন্ধুদের সাথে যাবার কথা বললে আঙ্কেল নিশ্চয়ই যেতে দিবে। প্লিজ সোনা, বোঝাও না তুমি। আর জিমিন ওর হবু বরের সাথে যাবে, তাহলেই তো হলো। জিমিনের জামাই একটা খারস বসের অ্যাসিস্ট্যান্ট। কোনোদিন দেখলাম না জিমিনকে নিয়ে ঘুরতে বের হতে। সব সময় কাজ করাই ওই খাটাস বস্তা। তবুও আমি চেষ্টা করব বাবাকে ম্যানেজ করার, আর জিমিনকে বলবো। জাংকুক মনে মনে ভাবছে, আমি খাটাস, খারস বস, এগুলো বলেছে ওই জিমিনের বাচ্চা। প্রতিদিন সুগার সাথে ঘুরতে যায় আর ফ্রেন্ডদের এগুলো বলে, তাই না? কাল তোর শেষ ঘোরা হবে, এরপরে আর সময় পাবে না সুগা। এই খারস বস আর সেই সুযোগ দেবেই না। খাবার সময় তে গিয়ে বসে বাবার পাশে আর আদরে গলে বলে, বাবা, ফ্রেন্ডরা বিচে ঘুরতে যাচ্ছে। ইউ নো না আমি বিচ কতটা পছন্দ করি। আর কিছু বলার আগে আরএম বলে, ওকে মামনি, তুমি যাও, তবে কালই চলে আসবে। তে তো আকাশ থেকে পড়েছে। এক কথায় রাজি হয়ে গেল তার বাবা। সে ঠিক শুনেছে তো। আবার জিমিনও রাজি হয়ে গেছে। কি হচ্ছে এসব? তবে জিমিন বলেছে সে আর তার জামাই চলে যাবে বিচে। বিচে গিয়ে ওদের সাথে দেখা করবে। অন্যদিকে ইয়নহু আর লিসা চুটিয়ে প্রেম করছে। ওরা সবাই বাইক রাইড করে যাবে। তে তো খুব এক্সাইটেড। সকাল সকাল তে জিন্স প্যান্ট আর টপ পরেছে, লম্বা চুলগুলো খোলা রেখেছে, মুখে হালকা মেকআপ করে ঘর থেকে বের হয়। হাতে তার ফোন। আজ সে বাইক রাইডের ফিল নেবে, তাই তো আজ আর সে ব্যাগ টানবে না। বেরোনোর আগে তার মা তার কাছে আসে এবং 5,000 টাকা দেয়। সাবধানে যেতে বলে কপালে একটা চুমু দেয় জিন। লিসাদের বাড়ির সামনে গিয়ে দেখে জাংকুক ইয়নহু বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে আজ আবারও ক্রাশ খেলো জাংকুককে দেখে। ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক জিন্স, চোখে কালো সানগ্লাস, একদম হিরোদের মতো লাগছে। ইয়নহু লেদার জ্যাকেট পরেছে। লিসাও জিন্স টপের সাথে উপরে লেদার জ্যাকেট পরে চুলগুলো পুলি করে বাঁধা। তের এখন কান্না করতে ইচ্ছে করছে। ওর কেন একবারও মনে হলো না বাইক রাইডিং মানে লেদার জ্যাকেট মাস্ট। এখন ওকে ওদের থেকে আলাদা দেখাবে, মনে হবে মঙ্গল গ্রহের প্রাণী। কথাটা ভাবতেই তের কান্না করতে ইচ্ছে করছে। কি হলো তে, কি ভাবছো? যাবে না? তে উঠে বসে জাংকুকের কাঁধে হাত রাখে। তার কেমন যেন লজ্জা করছে। প্রথম সে আর জাংকুক এতটা কাছাকাছি। অন্যদিকে লিসা জাপটে কোমর ধরে বসে আছে ইয়নহোর। জাংকুক তের দিকে একবার তাকায়, কিন্তু কিছু বলে না। জাংকুক বাইক থামায় একটা মলের সামনে। জেকে গ্রুপের অনেক বড় শপিং মল এটা। তে মাঝে মধ্যে আসে এখানে। এখানকার স্টাফগুলো খুবই আন্তরিক, সবার সাথে কত ভালো বিহেভিয়ার করে। বাবার থেকে শুনেছিল তে, এটা নাকি তাদের মালিক পক্ষের হুকুম। কেউ কমপ্লেইন করলে জব থাকবে না। কিন্তু জাংকুক ওকে এখানে কেন আনলো? তে নামো, আমরা তোমার জন্য জ্যাকেট কিনবো। লেট হয়ে যাচ্ছে তো বেবি, ভিতরে চলো। আর মন খারাপ লাগবে না। সত্যি? আপনি কিভাবে জানলেন আমার মন খারাপ হচ্ছিল? আপনি সত্যি আমাকে অনেক বোঝেন, তাই তো এত
ভালোবাসি আপনাকে। ভেতরে যেতে আজ তের মনে হচ্ছে আজ যেন সবাই একটু বেশি স্পেশাল ট্রিট করছে। এসব নিয়ে বেশি না ভেবে তেও একটা ব্ল্যাক জ্যাকেট নেয় জাংকুকের সাথে ম্যাচ করে। কার্ড বের করতে গিয়ে মনে হয় সে আজ ব্যাগ আনেনি, তার কাছে মার দেওয়া টাকাগুলোই আছে। বাট এতে হবে না, লিসাও ভেতরে আসেনি। এখন সে কি করবে? জাংকুক তের মুখের দিকে তাকিয়ে বলে, কি এত ভাবছো? তোমার পছন্দ হয়নি এটা? আসলে আমি কার্ড আনতে ভুলে গিয়েছি। বাদ দিন, আমাকে এভাবেও সুন্দর লাগছে, তাই না বলুন? শোনোতে, তুমি আমার যতটা গরিব ভাবো আমি এতটাও গরিব নই। আমি পারবো তোমাকে এটা কিনে দিতে। এত ছোট করে কেন দেখো আমায় সবসময়? ড্যামেট জাংকুক, প্লিজ শান্ত হও। আমি তোমায় ছোট করছি না। বিয়ের আগে আমি তোমার থেকে কিছু নিতে চাই না, কারণ তোমার যেন মনে না হয় আমি অন্য মেয়েদের মতো গিফটের জন্য তোমায় ভালোবাসি। কথাগুলো বলতেই তের চোখে পানি চলে এসেছে। তখনই একটা মেয়ে স্টাফ এসে বলে, এটাতে 40% ডিসকাউন্ট, আর আপনি আমাদের 100 নাম্বার কাস্টমার, তাই এটা আমাদের তরফ থেকে গিফট আপনার জন্য বলে প্যাকেটটা দেয় তের হাতে। হঠাৎ জাংকুক তের হাত ধরে টেনে কর্নারে গিয়ে তেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে লুকিয়ে পড়ে। তে তো কিছুই বুঝতে পারছে না। বাইরে উকি দিয়ে দেখে মিডিয়ার লোক এসে বলছে তারা জেকে গ্রুপের অনারকে দেখেছে একটা মেয়েকে নিয়ে ভেতরে আসতে। তারা জানতে চায় মেয়েটাকে। স্টাফরা তাদের জানায় ওনারা এখানে আসেনি। এখন তে একটা বিষয় বুঝতে পারছে না, জাংকুক ওকে নিয়ে লুকিয়ে আছে কেন। মিডিয়ার লোকরা তো মলের ওনারকে খুঁজছে, আপনি আমাকে নিয়ে লুকালেন কেন? তুমি মিডিয়ার সামনে চলে আসলে তখন তোমার বাবাকে নিয়ে টানাটানি করতে এরা, তাই না? মনে হচ্ছে জাংকুক এখনো রেগে আছে। তের হাত ধরে টেনে নিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় জাংকুক। জ্যাকেটটা তেকে পরিয়ে দিয়ে বাইক স্টার্ট করে। তে মনে মনে ভাবছে, জাংকুক আমার উপর রেগে আছে, কি করবো এখন? কাঁধ থেকে হাত নামিয়ে আলতোভাবে দুই হাতে জাংকুকের কোমর জড়িয়ে ধরে দেয়। পুরো শরীরে তার শিহরণ খেলে যায়। অন্যদিকে জাংকুক হঠাৎ তের এমন কাছে আসায় সব রাগ ভুলে গেছে, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে তের ছোঁয়ায় সে। এই মেয়েটা কি তাকে পাগল করে ছাড়বে? টানা 2 ঘন্টা জার্নির পরে তারা এসে পৌঁছায় একটা বিচ সাইডে। চারিদিকটা দেখে তে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সুন্দর করে ডেকোরেশন করা সবটা। তে মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে চারিদিকে। হঠাৎ তের পা থমকে যায়। সুগা আর জিমিন হাত ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তে তো জানে সুগার বিয়ে জাংকুকের বোনের সাথে। তাহলে জিমিন? তে, আমি জানি তুমি এখন কি ভাবছো। আসলে জিমিন আমার বোন, আমি জেকে গ্রুপের ওনার জিয়ন জাংকুক। আপনি এতদিন আমার সাথে নাটক করেছেন, ঠকিয়েছেন আমাকে, আমার ফিলিংস নিয়ে খেলা করেছেন, তাই না? আর জিমিন, তুই সব জেনেও এটা কিভাবে করলি? তোরা সবাই আমাকে ঠকিয়েছিস, সবাই। তে, শোনো আমার কথা, আমি তোমায় সত্যি ভালোবাসি, তোমায় ঠকাইনি, বিশ্বাস করো জান। তোমাকে সারা জীবনের জন্য চাই আমি, আমাদের ডেস্টিনিও এটাই চাই। না হলে কেন আমরা সবটা না জেনেও একে অপরকে এতটা ভালোবাসলাম বলো? আর আমি কি তোমায় বলেছি আমি মিডল ক্লাস? এটা তুমি নিজেই ভেবেছিলে। এটাই লেখা ছিল আমাদের ডেস্টিনিতে। বিশ্বাস করতে, ভালোবাসি তোমায় আমি। ছাড়ুন আমায়। আপনি তো এটাও বলেননি আপনি মিডল ক্লাস না, কেন করলেন এমন? কাঁদতে কাঁদতে বসে পড়েতে। দেখতে বোন আমার, প্লিজ বোঝ না, সব বড় লোকরা এক হয় না। আমি বা ভাইয়ার মাঝে তুই কোনো সময় তেমন কিছু দেখেছিস বল? আর একটা মানুষ কতক্ষণ নাটক করতে পারে? ভাইয়া তোকে সত্যিই ভালোবাসে। কোনো কথা না বাড়িয়ে বিচের উল্টো দিকে দৌড় দেয়তে কাঁদতে কাঁদতে। ওই দিকটাতে ঘন গাছ জঙ্গলের মতো। জাংকুকও দৌড় দেয় তের পেছনে। একটু দৌড়ে যেতে আর দেখতে পায় না তেকে। পাগলের মতো চিৎকার করে তের নাম ধরে ডাকছে জাংকুক। এতক্ষণে ওরাও এসে পড়েছে সবাই, তেকে খুঁজছে, কিন্তু তে কোথাও নেই। জাংকুক হাঁটু ভেঙে বসে কান্না করছে আর তের নাম ধরে ডাকছে। সুগা ইয়নহু ওকে সামলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে জাংকুক শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। বোগম, আই কিল ইউ বাস্টার্ড। সুগা তের নাম্বার ট্যাগ করে আর যেটা দেখে ও অবাক হয়ে যায়। বিচ থেকে অনেকটা দূরে একটা হোটেলের লোকেশন দেখাচ্ছে, বাট 2 বছর আগেই হোটেলটা বন্ধ হয়ে গেছে। ওরা আর সময় নষ্ট না করে রওনা দেয় লোকেশনের উদ্দেশ্যে। আধা ঘন্টার রাস্তা জাংকুক 15 মিনিটে এসেছে। এতটাই স্পিডে ড্রাইভ করেছে সে।
বাইক থেকে নেমে ছুট লাগায় ভেতরে। তার মাথায় একটাই চিন্তা, উল্টাপাল্টা কিছু করেনি তো বেগম তের সাথে। ভেতরে এসে জাঙ্কুক যেটা দেখে সেটার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। বেগমকে মারছে তে, দুজন দুই পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ জাঙ্কুক লক্ষ্য করলো তের ঠোঁটের কোণে রক্ত। এবার ওর কপালের রগগুলো ফুলে ওঠে রাগে। তের হাত থেকে বেগমকে ছাড়িয়ে উড়াধুরা মারতে থাকে। তে এতক্ষণে মেরে যতটা জখম করতে পারেনি, এক মুহূর্তের মধ্যে জাঙ্কুক তার দ্বিগুণ মেরেছে বেগমকে। নাক ফেটে রক্ত বের হচ্ছে। জিমিন এসে তেকে জড়িয়ে ধরে। লিসা তো কান্না শুরু করে দিয়েছে। ওদের দুজনকে জাপটে ধরে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তে। এইটুকু সময়ের মধ্যে কি অবস্থা হয়েছে ছেলেটার স্পষ্ট বোঝা যাচ্ছে। চিন্তার ভাব তার মুখে, কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। সত্যি ছেলেটা তাকে অনেক ভালোবাসে। কথাটা ভাবতেই মুচকি হাসে তে। পরক্ষণেই আবার অভিমানে মুখ কালো করে ফেলে। এদের এত সহজে ক্ষমা করবে না ও, এরা সবাই ওকে ঠকিয়েছে। বেগমের থেকে জাঙ্কুককে ছাড়াতে জাঙ্কুক আসে তের কাছে। লিসা জিমিন সাইডে যেতেই তেকে জাপটে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। কিছুক্ষণ এভাবে থেকে মুখ তুলে তাকায় আর তের ঠোঁটে আচমকাই নিজের ঠোঁট বসিয়ে দেয়। বাকিরা সবাই বাইরে চলে যায় জাঙ্কুকের এমন কাণ্ডে। তে তো নড়তেও ভুলে গেছে। 2 মিনিট পর তেকে ছেড়ে দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুক। তুমি কি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? আমার কাছ থেকে আমার হার্টবিটকে কেড়ে নিয়েছিলে তুমি। জান, আই এম সরি না। আই লাভ ইউ পাখি। তে কোনো কথা বলে না। কেটে গেছে 2 দিন। এই 2 দিন তে কারোর সাথে যোগাযোগ করেনি, বাসা থেকে বেরও হয়নি। আরএম ও জিন তের কাছে আসে এবং বোঝায় সব বড় লোকরা এক হয় না। আর জাঙ্কুক সত্যিই তেকে ভালোবাসে। এই 2 দিনে কতবার এসেছে তের খোঁজে কথা বলার জন্য। তে তো ঘর থেকে বের হয়নি। জাঙ্কুকের চোখে তোর জন্য সত্যিই ভালোবাসা দেখেছি আমরা। আর তুইও তো ভালোবাসিস ওকে। কষ্ট পাচ্ছিস তুই নিজেও। প্রায় আধা ঘন্টা বোঝানোর পরও তে নিশ্চুপ। নিচে জিমিনের কণ্ঠ শুনে অবাক হয় তে। সাথে জাঙ্কুকেরও কণ্ঠ শোনা যাচ্ছে। মিষ্টি একটা হাসি দেয় তে। তারপরে মুখ গম্ভীর করে নিচে যায়। ওদের সামনে বসে পড়ে। ভাবলেশীন ভাবে বলে ওঠে, 5 দিন পরে আপনার বিয়ে মিস জিমিন। এখন আপনি শপিং এ থাকবেন। এখানে কি করছেন? শাকচুন্নি, তুই আপনি কাকে বলছিস? তুই গত 3 দিন হলো আমার সাথে কথা বলছিস না। সরি না বনু, প্লিজ আমার সাথে বিয়ে শপিং এ চল না। লিসাও আসছে। আর তুই না গেলে আমিও এখানেই থেকে যাব। শপিংও করতে যাব না, আর বিয়েটাও করব না। সেটা তো আপনার ইচ্ছে মিস জিমিন। আমি আপনাদের সাথে কোথাও যাচ্ছি না। আপনি চাইলে আমাদের গেস্ট রুমে থাকতেই পারেন, তবে অন্য অচেনা কোনো ছেলে থাকতে পারবে না আমাদের বাসায়। কথাটা বলেই উঠে চলে যাইতে, মুখে তার ডেভিল স্মাইল। তে ভাবছে 5 দিন পরে বিয়ে, জিমিন চাইলেও থাকতে পারবে না। তের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে জিমিন থেকে যায়। লিসাও আর বাড়িতে যায় না, থেকে যায় এখানেই। 3 দিন চলে গেছে। জিমিন তার জেদে অটুট, সেও যাবে না তে না গেলে। বাধ্য হয়ে বিয়ের শপিং জাঙ্কুক আর সুগাকে করতে হয়েছে। জাঙ্কুক আর সুগা এসেছে ওদের নিতে। কাল জিমিনের গায়ে হলুদ, কিন্তু জিমিনের একই কথা, তে না গেলে সেও যাবে না। সুগা থেকে বোঝায় যেন যায়, না হলে জিমিন সত্যিই যাবে না আর ওকে বিয়েটাও করবে না। এবার তেরও ভয় লাগছে, কারণ জিমিন প্রচন্ড জেদ করছে। জাঙ্কুক সবার সামনে তেকে সরি বলে, জিমিনের কথা ভেবে যেতে বলে। তে যদি জাঙ্কুককে ভালো না বাসে তাহলে আর ওর সামনে আসবে না ভালোবাসার দাবি নিয়ে। তাও যেন তে জিমিনের বিয়েতে চাই, কথাটা বলেছে জাঙ্কুক। হনুমান, খাটাস, খরগোশ, ভালোবাসি আমি তোকে। আর বলে কি তোমার সামনে আসবো না, খুন করে ফেলবো তোকে। জাঙ্কুকের কলার ধরে কথাগুলো বলে ঘরে চলে যাইতে। কিছুক্ষণ পরে লাগেজ নিয়ে বেরিয়ে আসে। সবাই খুশি হয়। জাঙ্কুক তেল লাগেজ নিতে গেলে রেগে বলে ওঠে, একদম আমার কাছে আসবি না তুই, শয়তানের নানা, আমার কাছ থেকে দূরে থাক বলে হন হন করে বেরিয়ে যায়। সুগার গাড়িতে গিয়ে বসে পড়ে দেয়। তারপর সবাই পৌঁছায় জিয়ন ম্যানশনে। জিন ও আরএমও গিয়েছে। জিমিনকে হলুদের সাজে হলুদ পরি লাগছে। জাঙ্কুক এসেছিল জিমিনকে দেখতে। যাবার সময় দেখে তেকে আসছে। শাড়ির কুচি ধরে নিচের দিকে তাকিয়ে অপসরীর মতো লাগছে তেকে। হঠাৎ হাত ধরে টেনে ভেতরের রুমে নিয়ে যায় তেকে। দেয়ালে পিন করে ধরে আর নেশালো কণ্ঠে বলে,
বেবি, তুমি কি আমাকে মারবে ভেবেছো? এরপরে যদি আমি ভুল করে ফেলি আমাকে দোষ দিতে পারবে না বলে তের গলায় চুমু দেয়। তে জাঙ্কুকের পাঞ্জাবিটা শক্ত করে চেপে ধরে। আমি এমনিতেই ফুল মুডে আছি বেবি, আমাকে সিরিয়াস করতে হবে না বলে তে ঠোঁটের দিকে এগোতে থাকে। তখনই বাইরের থেকে ডাক আসে তের। জাঙ্কুক বাধ্য হয়ে ছেড়ে দেয়, তবে কানের কাছে গিয়ে বলে, তোলা থাকলো, সব কালকে শোধ করব। তে কিছুই বোঝে না। সবাই যখন হলুদ খেলতে ব্যস্ত, তে অনুভব করে তার পেটে কেউ হলুদ ছোঁয়াচ্ছে। পেছন ঘুরে তাকিয়ে দেখে জাঙ্কুক। আজ জিমিনের বিয়ে। ন্যান্সি আর জিন এসে তেকে লেহেঙ্গা সমকারে গহনা দিয়ে গেছে রেডি হবার জন্য। তের মনে হচ্ছে জিমিনের বিয়ের ড্রেস ভুল করে তারা তেকে দিয়ে গেছে, একদম বউদের মতো লেহেঙ্গা আর গহনা। ড্রেস চেঞ্জ করতেই দুইটা মেয়ে আসে তেকে সাজাতে। তারা তেকে ব্রাইডাল মেকআপ করাচ্ছে। এটা দেখে তে বলে, বিয়েটা আমার না, জিমিনের। উত্তরে তারা বলে ওরা জানে। কিছুক্ষণ পরে জিমিন আসে। তে হা করে তাকিয়ে আছে। ওর আর জিমিনের সেম ড্রেস, সেম সাজ। জিমিন দেখা হেসে বলে, তুই আমার বেস্টি না, তাই আমরা একরকম সেজেছি। এখন নিচে যাও। লিসা এবং অন্য কাজিনরা মিলে দুজনকে নিচে নিয়ে যায়। নিচে গিয়ে তে আরেক দফা অবাক হয়। সুগা এবং জাঙ্কুক দুজনেই শেরওয়ানি পরে বসে আছে। যখন তে জানতে পারে আজ তার আর জাঙ্কুকেরও বিয়ে, তখন আর কিছু বলার উপায় নেই। এদিকে জাঙ্কুক বসে বসে ডেভিল স্মাইল দিচ্ছে। বিয়েটা শেষ হয়ে যায়। বাসর ঘরে বসে আছে তে। ফুল দিয়ে সাজানো পুরো রুমটা। অন্ধকার রুমটাই ক্যান্ডেলের আলোতে ভরে গেছে। জাঙ্কুক রুমে আসতেই তের অন্যরকম অনুভূতি হচ্ছে। গুটিসুটি মেরে বসে ও। কি হলো বেবি, এখনো রাগ করে আছো? আদর করে দিব, তাহলে কি রাগ ভাঙবে তোমার? উফ বেবি, লাল হয়ে যাচ্ছ কেন? স্ট্রবেরির মতো লাগছে। আই লাভ স্ট্রবেরি। তোমার জন্য পানিশমেন্ট আছে। অনেক জ্বালিয়েছ আমায়, আজ সারা রাত পানিশমেন্ট পেতে হবে। রেডি তো বেবি গার্ল? তে সম্মতি জানাতে জাঙ্কুক রোমাঞ্চের ঝড় তুলে দেয়। অন্যদিকে সুগা রুমে ঢুকে জিমিনের ঘুমটা তুলে টুপ করে চুমু খায় ঠোঁটে। তারপরে জিমিনের মুখটা তুলে দেখে, লজ্জা মাখা মুখটা। হাসকি সুরে বলে, জান আমি অনেক ক্ষুধার্ত, খাবার সামনে রেখে কতদিন হলো না খেয়ে আছি, আজকে খেতে দেবে না বউ? জিমিন উত্তর না দিয়ে ঠোঁট বসে সুগার ঠোঁটে। এবার সুগা নিজ দায়িত্বে ডুব দেয় জিমিনের মাঝে।